কিছু বছর পর যখন ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর 3 ভাই যুবক হলেন, তখন হস্তিনাপুরের রাজসভায় এক গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত হয়। কে হবেন কুরুবংশের পরবর্তী রাজা? রাজ্য চলছিল ভীষ্মের তত্ত্বাবধানে, কিন্তু তিনি তো রাজা নন। সিংহাসন তখনও অলিখিতভাবে শূন্য। সেই শূন্যতা পূরণ করার সময় এসেছে। জনগণ চায় স্থায়িত্ব, প্রজারা চায় নেতৃত্ব। শুধু যুদ্ধ জয় নয়, প্রয়োজন স্থিতিশীল ভবিষ্যৎ। রাজমাতা সত্যবতী, যিনি একাধারে কুরুবংশের পিতৃপ্রতিম অভিভাবক ও আত্মজায়া, ভীষ্মকে ডেকে বললেন, ভীষ্ম, তুমি তো এই বংশের আশ্রয়। এই 3 যুবক তোমারই তত্ত্বাবধানে বড় হয়েছে। আজ বলো, কে হবে হস্তিনাপুরের সিংহাসনের যোগ্য উত্তরসূরি? ভীষ্ম নত স্বরে কিন্তু স্থির কণ্ঠে উত্তর দিলেন, মাতা, আমি কুরুবংশ রক্ষার প্রতিজ্ঞা করেছি, রাজ্য শাসনে অংশগ্রহণের নয়। যে মুহূর্তে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি রাজা হব না, আমি সন্তান নেব না, সেই মুহূর্ত থেকেই আমি রাজ্যপথে একজন সেবক মাত্র। সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই। তবে আপনার যদি পরামর্শ প্রয়োজন হয়, আমি ধর্ম ও নীতির আলোকে কথা বলতে পারি। সত্যবতী কিছুক্ষণ মৌন হয়ে থাকেন, তারপর গলায় এক অসহায় দৃঢ়তা এনে বলেন, ভীষ্ম, যদি তুমি সিদ্ধান্ত না নাও, তবে এমন কাউকে চাই যে ধর্মজ্ঞান, বিবেক ও পক্ষপাতহীনতা দিয়ে পথ দেখাতে পারে। এমন কেউ যার বাক্য হবে ন্যায়নিষ্ঠ এবং যাকে কুরুবংশে সবাই মান্য করে। ভীষ্ম বললেন, তবে বিদুরকে ডেকে পাঠান মাতা। সে জন্মসূত্রে রাজপরিবারে স্থান না পেলেও গুণে, ন্যায়ে এবং ধর্মবোধে আমাদের দিক নির্দেশ করতে পারে। আমি তাকে বিশ্বাস করি। সত্যবতী সম্মত হলেন এবং সভায় বিদুরকে আমন্ত্রণ জানানো হলো। রাজসভায় এক বিরাট নীরবতা। তারপর বিদুর ধীর কণ্ঠে বললেন, রাজমাতা, রাজা কেবল জ্যেষ্ঠ পুত্র নয়, রাজা সেই যার মধ্যে আছে দৃষ্টি। ধৃতরাষ্ট্র আমাদের জ্যেষ্ঠ ভাই, কিন্তু তিনি জন্মান্ধ। একজন অন্ধ ব্যক্তি যদি রাজা হন, তিনি কিভাবে প্রজার সুখ দুঃখ বুঝবেন? আমি নিজে শূদ্র জন্ম, তাই ধর্মত রাজ্য শাসনের যোগ্য নই। তাই পাণ্ডু গুণে, শৌর্যে, ন্যায়বোধে এবং প্রজাপ্রীতিতে প্রকৃত রাজা হওয়ার উপযুক্ত। রাজ্য কেবল উত্তরাধিকার নয়, দায়িত্ব। সেই দায়িত্ব পালনে যে সর্বাগ্যে উপযুক্ত, তাকেই রাজা ঘোষণা করা উচিত। এটাই ধর্ম, এটাই রাষ্ট্রনীতি। বিদুরের যুক্তির পর রাজসভায় কেউই বিরোধিতা করলেন না। ভীষ্ম সম্মত হলেন, সত্যবতী আশ্বস্ত হলেন এবং রাজসভার প্রবীণ মন্ত্রীগণও সমর্থন দিলেন। এইভাবে কুরুবংশে পাণ্ডু আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষিত হলেন। ধৃতরাষ্ট্র মুখে কিছু বললেন না, কিন্তু তার অন্তরে জন্ম নিল গভীর বেদনা ও ক্ষোভ। এক মেঘমালা যেন তার মনের আকাশে জমা হতে থাকে। এক দুঃখ, এক গোপন বিদ্বেষ, যা বহু বছর পরে কুরুক্ষেত্রের যুদ্ধের রূপ ধারণ করবে। ভীষ্ম তখন কুরুবংশের অভিভাবক ও প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী। তিনি ভাবলেন, ধৃতরাষ্ট্র অন্ধ হলেও কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র, তার বিবাহ এমন এক কন্যার সঙ্গে হওয়া উচিত যিনি রূপে গুণে উত্তম, উচ্চ বংশীয় এবং ভবিষ্যতের কুরুবংশ রক্ষায় সহায়ক হয়ে উঠতে পারেন। তখনই ভীষ্মের দৃষ্টি পড়ে গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর দিকে। ভীষ্ম গান্ধার রাজ সুবলের কাছে ধৃতরাষ্ট্রের সঙ্গে
গান্ধারীর বিবাহের প্রস্তাব দেন। রাজা সুবল সম্মত হন। যদিও ধৃতরাষ্ট্র অন্ধ, কিন্তু কুরুবংশের মহিমা এতই সুপ্রতিষ্ঠিত যে তিনি কোনো দ্বিধা করেন না। গান্ধারীও এই বিবাহে সম্মত হন এবং এরপর ঘটে এক বিস্ময়কর ঘটনা। গান্ধারী ছিলেন একাধারে ধর্মপরায়ণ, বুদ্ধিমতী, সহিষ্ণু ও একনিষ্ঠ। তিনি যখন জানতে পারেন তার ভবিষ্যৎ স্বামী ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তখন এক অদ্বিতীয় প্রতিজ্ঞা করেন, যে পুরুষের সঙ্গে আমার জীবন যুক্ত হবে তিনি যদি আলো দেখতে না পান তবে আমিও আজীবন সেই আলো ত্যাগ করব। তিনি স্বেচ্ছায় চোখে কালো কাপড় বেঁধে চিরদিনের জন্য নিজেকে অন্ধ করে নেন। এটা ছিল এক অনন্য দাম্পত্য একাগ্রতার ও ত্যাগের প্রতীক। ভীষ্ম এই দৃঢ়তা দেখে মুগ্ধ হন এবং গান্ধারীকে সতী রূপে সর্বসম্মান দেন। ধারাবাহিক রীতিনীতির মাধ্যমে গান্ধারী ও ধৃতরাষ্ট্রের বিবাহ সম্পন্ন হয়। তাকে হস্তিনাপুরে অত্যন্ত সম্মান সহকারে রাজমহিষী রূপে গৃহে প্রবেশ করানো হয়। এই সময় পাণ্ডু ছিলেন রাজা, ধৃতরাষ্ট্র ছিলেন জ্যেষ্ঠ কিন্তু রাজ্যহীন, আর বিদুর ছিলেন প্রধানমন্ত্রী সম। বিবাহের পর গান্ধারী সতীধর্ম, নীরবতা ও ধৈর্যের এমন উদাহরণ স্থাপন করেন যা ভারতীয় সংস্কৃতিতে চিরস্মরণীয়। তার চোখে বন্ধনী থাকলেও তিনি ছিলেন অন্দরমহলের প্রধান শক্তি। পরবর্তীকালে যখন ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের কার্যত শাসক, তখন গান্ধারীও রাজ্য পরিচালনায় গভীর প্রভাব রাখেন। শকুনি ছিলেন গান্ধার রাজ সুবলের সর্বকনিষ্ঠ পুত্র, অর্থাৎ গান্ধারীর ভাই। তিনি ছিলেন ধূর্ত, কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন, কৌশলী এবং পরবর্তীকালে কৌরবদের অন্যতম নীতি নির্ধারক। তার মেধা, কল্পনা শক্তি এবং ধূর্ততার ছাপ বহু অধ্যায়ে ছড়িয়ে আছে। তবে তাঁর যাত্রা শুরু গান্ধারী ধৃতরাষ্ট্রের বিবাহ পর্ব থেকেই। গান্ধারীর বিবাহের সময় শকুনিও হস্তিনাপুরে উপস্থিত ছিলেন এবং বোনের সঙ্গে তিনিও রাজপ্রাসাদে প্রবেশ করেন। এটাই ছিল তার হস্তিনাপুরে প্রথম পদার্পণ। এখান থেকেই তার ভবিষ্যতের পটভূমি রচিত হয়। গান্ধারী যখন ধৃতরাষ্ট্রের অন্ধত্ব শুনে নিজে চোখ বেঁধে নেওয়ার সিদ্ধান্ত নেন, তখনও শকুনি কিছু বলেন না, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় তিনি এই সিদ্ধান্তকে বাহ্যিকভাবে সম্মান করলেও অন্তরে ক্ষোভ লালন করেন। আমার বোন নিজের চোখ উৎসর্গ করল এক অন্ধ পুরুষের জন্য, এ রাজ্যে তার মূল্য নেই, আমি এ অপমান ভুলব না। এই অপমান বোধই তার মনে ক্রোধ, প্রতিশোধ ও ষড়যন্ত্রের বীজ বপন করে। বোনের বিবাহের পরে শকুনি আর গান্ধারে ফিরে যাননি, তিনি হস্তিনাপুরেই থেকে যান।